ওকে, আই গেস রেকর্ডিংটা স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আমাদের থ্রেডের কোয়েশ্চেন সলভিং পার্টটা নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসে আমরা থ্রেডের যাবতীয় যা যা টাইপ আছে সকল টাইপ কভার করব। আমাদের জাস্ট দুইটা টাইপ আছে থ্রেডের। এক হলো ইমপ্লিমেন্ট, আইএমপিএলই, ওকে। এক হলো ইমপ্লিমেন্ট ফাংশন, এটা আপনার ডিএলডি এর ফাংশন, এটা ম্যাথের যে কোনো একটা ইকুয়েশন। আচ্ছা, ফাংশন না লিখে ইকুয়েশন লিখলে আই গেস বেটার, অথবা এক্সপ্রেশন লেখা যাইতে পারে। আর আরেকটা হলো আপনার আমাদের থ্রেড দ্বারা ক্রিয়েট সামথিং, ওকে। এই দুই ধরনের মূলত কোয়েশ্চেন আমাদের থ্রেড থেকে আসে। তো আপনারা যেহেতু থ্রেডের কোয়েশ্চেন সলভিং পার্টটা দেখতেছেন, আমি ধরে নিব থ্রেড সম্পর্কে এটলিস্ট বেসিক ধারণাটা আপনাদের আছে। তাহলে আমাদের যে থিওরি পার্টের যে থ্রেডের ক্লাসটা আছে ওইটা আমি রেকমেন্ড করব দেখার জন্য। ওকে, সো আজকে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। তো কোয়েশ্চেন সলভিং এ যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ক্লাসটা একটু বেশি স্লো মনে হইতেছে, আমি জানি মোস্ট অফ দ্য মানুষ জানি 1.5x স্পিডে অলরেডি দেখতেছেন, বাট স্টিল যাদের কাছে স্লো মনে হইতেছে তারা একটু কাইন্ডলি 2x স্পিডে মুভ করেন, কারণ আমার গলার অবস্থা একটু খারাপ। সো আমি একটু আস্তে আস্তেই কথা বলতে হবে বা একটু স্লো ফেজে কথা বলতে হবে। আর যারা বর্তমানে 1x স্পিডে আছেন তারা একটু কষ্ট করে, যদি আপনাদের বেশি স্লো মনে হয়, সরি, যদি আপনাদের বেশি স্লো মনে হয় তাহলে আপনারা 1.5x স্পিডে মুভ করতে পারেন, কেমন? কারণ ভাই গলার সমস্যা, তো তো আমি একটু চেষ্টা করবো যত স্লো পেসে কথা বলা যায়, যেন কাশি না আসে আর কি। ওকে, তো চলেন শুরু করি। আমরা থ্রেডের আমরা বেসিক জানতাম যে আচ্ছা থ্রেডের সাহায্যে এট এ টাইম একাধিক কাজ করা যায়। সো এটি এখন আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের এখানে কোয়েশ্চেন কি বলছে চলেন দেখি। রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট ক্রিয়েটস এ থ্রেড ইউজিং রানেবল ইন্টারফেস, আচ্ছা, টু প্রিন্ট দ্য নাম্বারস ফ্রম 1 to 10। 1 to 10 কে প্রিন্ট করার জন্য আমরা একটা থ্রেড বানাবো যেটা কিনা রানেবল ইন্টারফেস কি ইউজ করবে। ওকে, the program should spawn the thread, okay, start it and then wait it to complete. Okay, তার মানে আমাদের কয়েকটা কাজ করতে হবে। চলেন কাজগুলো একটু ভাগ করি আমরা। আমি কিন্তু অনেক স্লো যাইতেছি, আমি মানি, বাট করার নেই। তো আমরা প্রথমে একটা ক্রিয়েট এ থ্রেড, THREAD, using runnable interface, ওকে। তো আপনারা আই গেস আপনাদের মনে আছে যে আমরা দুই ভাবে থ্রেড ক্রিয়েট করতে পারতাম। এক হলো থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে, অথবা রানেবল ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করে। তো এখানে আমাদের এক্সপ্লিসিটলি বলে দিছে যে রানেবল ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হলো যে কল দা ওভাররাইড দা মেথড। আমাদের পরের কাজ হলো ওভাররাইডিং রান মেথডটাকে ওভাররাইড করা, যেটা কিনা আমার ইন্টারফেসের মধ্যে থাকবে অলরেডি। আর আমাদের পরের কাজ হলো রাইটিং এ লুপ টু প্রিন্ট 1 to 10। ওকে, ভালো কথা। আমাদের তিনটা কাজকে আমরা ভাগ করে ফেললাম। তো চলেন আমরা করে ফেলি এইগুলা। আই গেস আমরা অলরেডি জানি যে আচ্ছা আমরা থ্রেড দুইভাবে ইউজ করতে পারি বা দুইভাবে ক্রিয়েট করতে পারি, বাট এখন আমরা করবো একভাবে। আমরা যখন একটা ইন্টারফেসকে রানে বলতে একটা ইন্টারফেস, আমরা যখন একটা ইন্টারফেসকে একটা ইন্টারফেসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন অবশ্যই তার কোনো না কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে যেটাকে আমার মাস্ট ওভাররাইড করাই লাগবে। সো আমরা জানি যে রানেবল ইন্টারফেসের ক্ষেত্রে সেটা হলো আমাদের রান মেথড। সো তাকে ওভাররাইড করব। তারপরে তার ভিতরে আমরা একটা লুপ চালাবো যে কিনা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তারপরে আমরা ফাইনালি ক্রিয়েট এ অবজেক্ট of
the thread of thread thread and start into main function বা মেইন মেথড যেটাই বলেন আপনি, মানে মেইন মেথডের ভিতরে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে স্টার্ট করতে হবে। ওকে, তারপরে বলছে আবার ওয়েট করতে কমপ্লিট হওয়া পর্যন্ত। আপনারা চাইলে জয়েন যেই মেথডটা আছে আমাদের সেটাকে ইউজ করতে পারেন। জয়েন মেথডের কাজ কি ছিল ভাই? জয়েন মেথডের কাজ ছিল যে সে এই থ্রেডটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবে। ওকে, समझ गया। চলেন এখন আমরা এটাকে কোডে করি। তো আমি একটু আমাদের সেটআপটা চেঞ্জ করে নেই, আমার ল্যাপটপটাকে একটু সামনে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমি কোড লিখতে পারবো। তো চলেন আমরা আগে এটার নাম চেঞ্জ করে, নাম পরে চেঞ্জ করতেছি। আমরা আগে আমাদের কোডের বেসিক স্ট্রাকচারটা দ্বারা করাই। ওকে ফাইন, সরি আসলে আমার গলার অবস্থাটা একটু খারাপ, তো এই কারণে মানে তেমন কিছু বেশি বলতে পারতেছি না আর কি। সো আমরা আমাদের প্রথম কাজ ছিল জাস্ট আমরা একটা ক্লাস বানাবো যেই ক্লাস থ্রেডকে বা রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। সো চলেন আমরা একটা ক্লাস বানাই। সো ক্লাস ট্রাই থ্রেড আমি জাস্ট নামগুলো আমার পছন্দ মতো দিতেছি আর কি। তো আমি ট্রাই থ্রেডকে একটা ক্লাস বানাইলাম যে কিনা ইমপ্লিমেন্ট করবে কাকে? রানেবল ইন্টারফেসকে। কেন? কারণ আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে। ওকে ওকে, সো যেহেতু ইমপ্লিমেন্ট করছি অবশ্যই তার একটা মেথডকেও ইমপ্লিমেন্ট করতে হবে, যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, সেটা হলো রান মেথড। এটা আমরা আগে থেকে জানতাম। রান মেথডের ভিতরে আমরা কি করব? রান মেথডের ভিতরে আমরা 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালাই দিব। চলেন চালাই দিই। তো আমরা একটা ফর লুপ চালাবো, ইন্টিজার i = 0, তারপরে আমার i is less than 10, i is equal 0 কেন দিলাম? আমার তো 1 থেকে শুরু হবে এবং 10 পর্যন্ত যাবে। তারপরে আমার i++ হবে, হইল। তারপরে আমি জাস্ট প্রিন্ট করব। কি প্রিন্ট করব ভাই? i এর ভ্যালুগুলো প্রিন্ট করে দিব। i অবশ্যই একটা চাইলে স্পেসও দিতে পারি আমি। এই প্রিন্ট লাইনটাকে কেটে দিব। এখন জিজ্ঞাসা করি না ভাই প্রিন্ট লাইন কেন কাটলেন? তো এলএনটা কেন কাটলেন? এলএন যদি লেখা থাকতো তাহলে প্রতিবার আমার নাম্বারটা নতুন একটা লাইনে অ্যাপিয়ার হইতো। এখন যেহেতু আমি এলএনটা কেটে ফেলছি তার মানে সেম লাইনে সেটা থাকবে। আমরা ওনাদের কথা মতো এতটুকু কাজ করলাম। এখন কি আমার এটার একটা অবজেক্ট বানাইতে হবে মেইন মেথডে, তারপরে সেটাকে স্টার্ট করতে হবে। চলেন স্টার্ট করি। আমরা মেইন মেথডে চলে আসলাম, এসে দেখলাম আচ্ছা আমাদের ট্রাই থ্রেড যিনি আছেন ক্লাস, ওনার একটা অবজেক্ট বানাইতে হবে, সেটা হলো টিটি, ট্রাই থ্রেড টিটি। তারপরে কি করব আমি? তারপরে আমি আমাদের যেই আচ্ছা আমি কি বললাম, ট্রাই থ্রেড নামক একটা অবজেক্ট হবে যার নাম টিটি, সেইটা হবে আমার নতুন ধরনের ট্রাই থ্রেড। ওকে, এখন আমি কি করব? এখন আমি যেহেতু এটা একটা ইন্টারফেস, আর আমরা কি জানি যেহেতু যদি কোনো থ্রেড ক্লাস, আমাদের ক্ষেত্রে এই ট্রাই থ্রেড কোনো একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে বা রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, তখন তার ডাইরেক্ট স্টার্ট মেথড আমরা কল করতে পারি না। সেইটাকে আমরা থ্রেড ক্লাসের একটা অবজেক্টের মধ্যে রাখি, তারপরে সেই অবজেক্টের স্টার্ট মেথডকে আমরা কল করি। সো আমরা এখন কি করব? থ্রেড ক্লাসের একটা অবজেক্ট বানাবো, যেটা হলো আমাদের টি1। থ্রেড ক্লাসের অবজেক্ট আমার নতুন ধরনের একটা থ্রেড হবে, যেই থ্রেড আমার টিটি কে রিপ্রেজেন্ট করবে। ওকে, কেন ভাই? কারণ আমরা ডাইরেক্ট কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে এমন কারোর জন্য আমরা কোনো স্টার্ট মেথড কল করতে পারি না। হ্যাঁ, রান মেথড কল করতে পারবো, বাট আমাদের বলে দেওয়া হয়েছে স্টার্ট মেথড কল করতে। সো এই কারণে আমরা আমাদের যেই ট্রাই থ্রেড যেই ক্লাসের অবজেক্টটা ছিল টিটি, তাকে আমরা অরিজিনাল যে আমাদের মূল থ্রেড ক্লাস
তার একটা অবজেক্টের মধ্যে রেখা দিলাম, কেমন? এখন আমরা t1 ডট স্টার্ট কে কল করতে পারি, কোনো সমস্যা নাই। স্টার্ট হবে, তারপরে t1 ডট জয়েন, তার মানে কি এটা শেষ হওয়ার পর্যন্ত ওয়েট করবে। জয়েন যেহেতু লিখছেন, একটা এক্সেপশন থ্রো করতে হবে, কইরা দিই, চলেন এটা কইরা দিলাম। তো এতটুকুই আর কি আমাদের কাজ। এখন আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, আমার এতটুকুই বলছিলেন ওনারা। এই যে দেখেন, ওনারা কিন্তু এতটুকুই চাইছেন। রাইট এ জাভা প্রোগ্রাম, ওকে আমরা এটা করলাম। দ্য প্রোগ্রাম শুড স্টার্ট এন্ড ওয়েট টু কমপ্লিট। আমরা এই জয়েন মেথডটা লিখলাম, যাতে শেষ হওয়া পর্যন্ত ওয়েট করুন, কেমন? সো এই তো ছিল আমাদের প্রথম কোড, আই গেস বুঝছেন। যদি আপনারা এইটা না বুঝেন যে ভাই রানেবল ইন্টারফেসকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, অথবা আমাদের যেই জয়েন আছে সেটা কিভাবে আসলো, অথবা কেন আমি এই থ্রেড ক্লাসের আর একটা অবজেক্ট বানাইলাম, সো এটা আপনাদের থিওরি থিওরি পার্ট না অ্যাকচুয়ালি, দাঁড়ান এক মিনিট আমি আগে নিচে দেখি। এটা আপনাদের যে ছিল ওই যে কোর্সের যেই ক্লাস সেকশন, দাঁড়ান আমি একটু কেটে দেই। কোর্সের যে ক্লাস সেকশন সেই জায়গার, হ্যাঁ এই আপনাদের এই ক্লাস সেকশনের থ্রেড ক্লাসের মধ্যে পাওয়া যাবেন, কেমন? 1 ঘন্টা 6 মিনিট, আহামরি বড় কিছু না, একদম ডিটেলস, মানে বেসিক পার্টটা আর কি যতটুকু আমাদের লাগবে আরামসে কভার করা আছে। ওকে ওকে, সো আমাদের প্রথম প্রবলেম দেখতে দেখতে শেষ, চলেন আমরা দ্বিতীয় প্রবলেমে মুভ করি। আমাদের দ্বিতীয় প্রবলেম কি বলছে? আচ্ছা, দ্বিতীয় প্রবলেমের জন্য আবার আমার সেই লেখার জিনিসপাতিটা আনতে হবে, ল্যাপটপটা একটু পিছনে আমি ধাক্কা দিই। সো এখন আমরা কি করব? এখন আমরা চলেন করি। সো আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে রাইট এ জাভা প্রোগ্রাম টু ইভালুয়েট দ্য এক্সপ্রেশন। আচ্ছা, এক্সপ্রেশনটা চলেন একটু লিখি আমরা। 1 2, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা জোর গুলাকে একটা কালার দিয়ে লিখি, বেজোর গুলাকে আরেক কালার দিয়ে লিখি, কেমন? 1 3 5 7 9 9 ডট ডট ডট। তারপরে আমরা জোর গুলাকে নীল কালার দিয়ে লিখি 2 4 6 8, ওকে ডট 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 ডট। এখন আমরা চিহ্নগুলো বসাই, চলেন চিহ্নগুলা কি? 2 এর আগে মাইনাস, 4 এর আগে মাইনাস, 6 এর আগে মাইনাস, 8 এর আগে মাইনাস, আর আর কি? আর হলো আমাদের 1 এর আগে তো প্লাস, 3 এর আগেও প্লাস, 5 এর আগেও প্লাস, 7 এর আগেও প্লাস, 9 এর আগেও প্লাস। এইভাবে কত দূর যাবে? এইভাবে যাবে 50 পর্যন্ত, কেমন? এটা আমাদের কোশ্চেনে বলে দিছে। এখন চলেন দেখি আমরা ওনারা অরিজিনালি কি বোঝানোর চেষ্টা করছেন আমাদের কাছে। তো ওনারা বোঝানোর চেষ্টা করছেন যে রাইট এ জাভা প্রোগ্রাম টু ইভালুয়েট দ্য এক্সপ্রেশন, এইটা যেটা আমরা লিখলাম, ইউজিং 2 থ্রেড। আমাদেরকে 2টা থ্রেড মাস্ট ইউজ করতে হবে। 1 thread will handle the addition of odd number। আচ্ছা, একজন থ্রেড আমার অড নাম্বার বা বেজোড় সংখ্যার যোগগুলা হ্যান্ডেল করবে। এখন আস্ক করতেই পারেন, সমস্যা নাই করলেও, যে ভাই বেজোড় কোনগুলা? তো বেজোড় আমি যদি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করি, আমাদের 1, আমাদের 3 5 7 9, এগুলো হলো আমাদের বেজোড়। আর আমাদের জোড় পার্ট কোনগুলা? ওয়েট ওয়েট ওয়েট, এখানে আরেকটা কথা বলছে দেখেন, while the other will handle the subtraction of even number। যোগ সংখ্যা, যে জোড় সংখ্যার যে বিয়োগফলগুলা সেইগুলা আরেকটা থ্রেড হ্যান্ডেল করবে। the final result should be computed by combining the results of both thread। আচ্ছা, তো আই গেস আপনারা বুঝছেন। আমি আবার একটু ব্রেকডাউন করে দিই। আমাদের 2টা থ্রেড লাগবে, আমরা একটু জাস্ট জিনিসপাতিগুলো লিখি। 2টা থ্রেড, 2 th আর eads, 2টা থ্রেড লাগবে। একটা থ্রেড কি কাজ করবে? সে করবে সাম অফ অড নাম্বারস, সাম অফ অড NUMBRs, ওকে।
আর আরেকটা কি, আরেকটা থ্রেড আমার কাজ করবে, সেটা হলো সাম অফ ইভেন নাম্বার। কেমন? Okay. তারপর আমি কি করব, আমার যে ফাইনাল রেজাল্টটা আসবে না, দাঁড়াও, আমার যে ফাইনাল রেজাল্ট আমার যে ফাইনাল রেজাল্টটা আসবে সেইটা কি হবে জানেন? এই যে দেখেন, আমার বিয়োগ কার আগে, বিয়োগ সংখ্যা মানে বিয়োগ চিহ্নটা আমার সকল জোড় সংখ্যার আগে। সো আমি সাম অফ অড মাইনাস করব, কাকে মাইনাস করব? সাম অফ ইভেন। এই যে জোড় সংখ্যাগুলার এই যে এইগুলাকে আমি বাদ দিব। কেমন? তাইলেই তো আমার এই সিরিজটা হয়ে যাবে। তো চলেন, আমাদের কাজকে আমরা বুঝলাম যে আমরা দুইটা থ্রেড বানাবো। একজন থ্রেড কি করবে? একজন থ্রেড আমার 1 থেকে 50 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে তার যোগফল দিবে। আর আরেকজন থ্রেড আমার 1 থেকে 50 পর্যন্ত যেই জোড় সংখ্যা বা ইভেন নাম্বার গুলো আছে তাদের যোগফল দিবে। তারপরে আমি কি করব, আমার এই বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যাগুলা এইগুলা 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 এই যোগফলগুলা মাইনাস করে দিব। তাহলে তো আমার রেজাল্ট হয়ে যাবে, রাইট? তো চলেন আমরা এটা এখন কোডে দেখব। বুঝছেন তো কেন আমরা দুইটা থ্রেড ইউজ করতেছি? একটা থ্রেড আমার যাদের আগে প্লাস তাদের যোগ করবে, আর একটা থ্রেড আমার যাদের আগে মাইনাস তাদের যোগ করবে। তারপরে কি করব আমি, এই যে যাদের আগে প্লাস তাদের থেকে যাদের আগে মাইনাস তাদেরকে বাদ দিয়ে দিব। বুঝছেন? আরো ডিটেইলস লাগবে? দাঁড়ান, এটা কি আমরা এইভাবে লিখতে পারি না? 1 + 3 + 5 + 9 মাইনাস 2 + 4 + 6 + 8 এভাবে লিখতে পারি না? আমরা কি করলাম, আমরা জাস্ট আমাদের যে যুগের টার্মগুলো ওইগুলোকে একসাথে আনলাম, আর বিয়োগের টার্মগুলোকে একসাথে যোগ করে বিয়োগ করে দিলাম। আমরা এক্স্যাক্টলি সেম কাজটাই করব। জোড় সংখ্যাগুলোকে একসাথে আনবো, আর বিজোড় সংখ্যাগুলোর যোগফল থেকে বিয়োগ দিব জোড় সংখ্যার যোগফলগুলো, আমার রেজাল্ট চলে আসবে। ওকে, তো আমি এই লাইনটা একটু মুছে দিই, না হলে এটা একটু বেশি ছোট বয়সের দেখা যায়। আর আপনি অলরেডি ভার্সিটিতে পড়েন। হ্যাঁ, তো চলেন আমরা দুইটা থ্রেড বানাই। আমি আমার সেটআপটা আবার সুইচ করি, কিছুই করার নাই ভাই। তো আমরা নতুন আরেকটা জিনিস লিখবো। এখন এটাকে বাদ দিলাম, আমরা এইখান থেকেও সকল কিছু আমি কেটে দিই। আমার প্রথম কাজ কি ছিল মনে আছে? একটা থ্রেড বানাবো যে 1 থেকে 50 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল দিবে, আর আরেকটা থ্রেড বানাবো যে কিনা 1 থেকে 50 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল দিবে। চলেন আমরা বানাই। আমরা দুইটা ক্লাস বানাই। যে ধরেন ক্লাসের নাম কি দেওয়া যায়? ক্লাসের নাম হলো ক্লাস অফ, আচ্ছা দাঁড়ান আমি লিখি ইভেন সাম ক্লাস। ওকে, একটা ক্লাস বানাইলাম। সেই ক্লাস কাকে এক্সটেন্ড করবে? এক্সটেন্ডও দিতে পারেন আপনি, ইমপ্লিমেন্টও দিতে পারেন। আমি এক্সটেন্ড দিচ্ছি। কেমন? কাকে এক্সটেন্ড করবে? থ্রেডকে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড তো করতেছে, কিছু একটা মেথড তো ওভাররাইট করা লাগবে। কাকে ওভাররাইট করবে? পাবলিক রান। এখন ওভাররাইট করে কি করবে সে? ওভাররাইট করে সে, এই যেহেতু আমরা এখানে ইভেন বা জোড় সংখ্যার যোগফলের কথা বলতেছি, সো আমরা একটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করতে পারি, যে ইন্টিজার সাম অফ, আচ্ছা ইন্টিজার ইভেন সাম, যেটা আমি 0 দিয়ে শুরু করতে পারি। ইভেন সামকে আমরা 0 দ্বারা শুরু করলাম। এখন আমরা একটা ফর লুপ চালাবো, ইন্টিজার i = 0, i is less than কত? 50। আচ্ছা 50। আর এখানে আমরা লেস দ্যান ইকুয়াল 50 হবে। এখানে আমরা i = 0 দিলে ভুল হবে। কেন ভুল হবে বলেন তো?
আমার প্রথম জোড় সংখ্যাটা কত? 2 না? এই যে দেখেন, চলেন দেখাই। এই যে আমার প্রথম জোড় সংখ্যা কত? 2 না? এই যে প্রথম জোড় সংখ্যা 2। একটা মিনিট একটু হোল্ড করেন। আসসালামু আলাইকুম। জিবি কি বলছেন? আচ্ছা ভাই, আমি একটু পরে কল দিই, আমি একটু ক্লাসে আছি তো, ক্লাসে আছি তো, পরে কল দিই আপনাকে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা সরি, একজন কল দিছিল আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে আমাদের ফার্স্ট নাম্বার কি? ফার্স্ট নাম্বার হলো 2। মানে আমাদের জোড় সংখ্যার মধ্যে প্রথমে কি আসে? প্রথমে আসে না, প্রথমে তো 2 আসে, রাইট? তারপরে বিজোড় সংখ্যার মধ্যে আসে 1। তো আমি জোড় সংখ্যার জন্য যেহেতু করতেছি 2 থেকে করব, কেমন? 2 থেকে কত পর্যন্ত করব? 50 পর্যন্ত করব। আর প্রতিবার আমি আই এর মান 2 করে বাড়াবো। আপনি 2 ভাবে লিখতে পারেন, আই ইকুয়াল আই প্লাস 2, এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা মানে এইটা লিখা যা কথা, আই প্লাস ইকুয়াল টু লিখা সেম কথা। আই প্লাস ইকুয়াল টু লিখা সেম কথা। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। আপনার যদি মনে হয় না আই ইকুয়ালস আই প্লাস 2 লিখা ভালো, আপনি ওটা লিখবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি ভিতরে কি করব? ভিতরে আমি আমাদের যে ইভেন সাম আছে বর্তমানে যে আছে তার সাথে আমি আই কে যোগ করে দিব, কেমন? শেষ আমার সরি, আমার ইভেন সামের কাজ শেষ। এখন আমি আপনার কি করতে পারি বলেন তো? আমি একটা মেথড রাখতে পারি, ধরেন void get even sum। get even sum মেথডে আমার কি করবে বলেন তো? get even sum মেথড আমাকে, আচ্ছা void না, ইন্টিজার দিতে হবে, কারণ একটা সাম তো রিটার্ন করবে সে। ইন্টিজার get sum, সে কি করবে? সে আমার জাস্ট রিটার্ন করবে ইভেন সামকে, সে রিটার্ন করে দিবে। কেন? আমার এই ক্লাসটা বানানোর মূল উদ্দেশ্য ছিল কি বলেন তো? যেন আমি সকল জোড় সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত, টু বি মোর স্পেসিফিক 2 থেকে 50 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে তাদের যোগফল যেন আমি পাই। এখন আমি এই লুপ চালায়া যোগফলটা বানায় ফেললাম, কিন্তু আমি সেটাকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারলাম না। এটা তো সুন্দর দেখা যায় না, রাইট? এই কারণে আমি গেট ইভেন সামকে রাইখা দিলাম, আচ্ছা সামনে যখন লাগবে এই গেট ইভেন সামকে বললেই সে আমাকে যোগফলটা আইনা দিবে। সেম কাজটা করবো আমরা অড সামের জন্য, বুঝছেন? আপনি চাইলে কপি পেস্ট করতে পারেন, বাট আপনারা সেটা পারবেন না আনফরচুনেটলি এক্সামে। তো আর আপনাদের বলে লাভ নেই। তো এটা হবে আমাদের অড সাম, কেমন? অড সাম। সো আমাদের যে অড সাম সেটা আমার 0 থেকে শুরু হবে, কিন্তু আমার অড সাম এর লুপ শুরু হবে 1 থেকে, কারণ 1 থেকে 50 পর্যন্ত আপনার সবচেয়ে ছোট অড নাম্বার কে? সবচেয়ে ছোট অড নাম্বার তো আপনার 1, রাইট? যেহেতু 1 সবচেয়ে ছোট, সো 1 থেকে আমরা 50 পর্যন্ত লিখব, কেমন? আর তার মেথড আমাকে অড সাম রিটার্ন করবে, আর এইটা মেথডের নাম দিব গেট অড সাম, কেমন? এই তো জিনিসপত্র হয়ে গেল। এই লুপটা আমাকে ইভেন সাম রিটার্ন করবে এই মেথডটা কল করলে, আর এই থ্রেড ইনি আমাকে অড পার্টের সামটা দিয়ে দিবে, কেমন? সো আমাদের দুইটা কাজ শেষ। আমরা চলেন দেখি আমাদের চেকলিস্টে। হ্যাঁ, আমরা দুইটা থ্রেড বানায় ফেলছি অলরেডি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো মেইন মেথডে এই দুইটা থ্রেডকে কল করা বা দুইটা থ্রেডকে ক্রিয়েট করা, তারপরে তাদেরকে স্টার্ট করা, তাদের শেষ হওয়ার জন্য ওয়েট করা, তারপর তাদের যে রেজাল্ট আসবে সেই দুইটাকে বিয়োগ করা। তো চলেন আমরা এই কাজগুলো করি। তো আমরা মেইন মেথডে সর্বপ্রথম কি করব বলেন তো? মেইন মেথডে সর্বপ্রথম আমরা ইভেন সাম ক্লাস আর অড সাম ক্লাসের অবজেক্ট বানাবো। তো আমরা ইভেন সাম ক্লাসের অবজেক্ট বানাই, ইভেন সাম ক্লাস
যেটা আমার নতুন ধরনের ইভেন সাম ক্লাস হবে অবশ্যই। আর অড সাম ক্লাস কি? অড সাম ক্লাস, সেটা আমার নতুন ধরনের অড সাম ক্লাস হবে। ভালো কথা। এখন আমি দুইজনকে স্টার্ট করে দিব। সো ইভেন সাম ক্লাস ডট স্টার্ট আর অড সাম ক্লাস ডট স্টার্ট, কেমন? তারপরে তাদের শেষ হওয়ার জন্য ওয়েট করব। ইভেন সাম ক্লাস ডট জয়েন, সে ভাই কাজ কারবার শেষ করে আইসা জয়েন করো। আর অড সাম ক্লাস ডট জয়েন, সবাই জয়েন করলো। এখন আমি আমার আসল রেজাল্টটা লিখব। আমার আসল রেজাল্ট কি হবে? আমরা দেখছিলাম যে আমার সাম অফ অড বা অড সাম যে আছে সেইটা থেকে আমি ইভেন সামটা বাদ দিব। তো আমরা লিখতেই পারি অড সাম ক্লাসের যে গেট অড সাম আছে সেই জায়গা থেকে আমি কাকে বাদ দিব? ইভেন সাম ক্লাসের যে ইভেন সাম আছে তাকে বাদ দিব। এই তো শেষ, এতটুকুই তো, রাইট? আচ্ছা, ভুল মেথডকে কল করছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমি প্রিন্ট করি, এস আউট দিই, তাহলে জিনিসপাতি গুলা সুন্দর হয়ে যাবে। তো চলেন আগে আমরা নিজেরা করি। আচ্ছা, এটা এরর শো করতেছে কারণ এই লাইন আগে এরর ছিল আর কি, এই কারণে। তো আমরা একটা থ্রেড ক্লাস বানাইলাম যে কিনা আমাদের ইভেন নাম্বারের যোগফল, কত থেকে কত পর্যন্ত ইভেন নাম্বার, 1 থেকে 50 পর্যন্ত যত ইভেন নাম্বার আছে তাদের যোগফল আইনা দিবে। এখন 1 থেকে হিসাব না করে 2 থেকে হিসাব করলে ভালো হয় আমাদের জন্য, কারণ ইভেন নাম্বার তো 2 থেকে শুরু হয়, আর পরবর্তীতে 2 কইরা বাড়াইলেই সকল ইভেন নাম্বার পাওয়া যায়। সো ইভেন নাম্বারগুলো যোগ করে আমি একটা ইভেন সাম নামক ভেরিয়েবলে স্টোর করতেছি। ওকে, এগুলো আপনারা এসকিউএল এও পড়ছিলেন। তার মানে এই লুপটা শেষ হওয়ার সাথে সাথে বা এই মেথডটা রান হওয়ার সাথে সাথে আমাদের 1 থেকে 50 পর্যন্ত অথবা 2 থেকে 50 পর্যন্ত যত ইভেন নাম্বার আছে তাদের যোগফল চলে আসবে। এখন তাদেরকে আমরা অ্যাক্সেস করব কিভাবে? এই গেট ইভেন সাম নামক মেথডকে কল করলেই দিয়ে দিব। সেম ভাবে আমরা অড সামের জন্য একটা ক্লাস বানাইলাম যেখানে আমরা অড সাম বা 1 থেকে 50 পর্যন্ত যত অড নাম্বার আছে তাদের যোগফল লিখবো। তারপরে সেটাকে আমরা এইভাবে রিটার্ন করে দিব কিসের সাহায্যে? গেট অড সামের সাহায্যে। আমরা আমাদের যে ইভেন সাম ক্লাসটা ছিল তার একটা অবজেক্ট বানাইলাম, আমাদের যে অড সাম ক্লাসটা ছিল তারও একটা অবজেক্ট বানাইলাম, কেমন? তারপরে আমরা দুইজনকে স্টার্ট করে দিলাম, দুইজনের শেষ হওয়ার জন্য ওয়েট করলাম। শেষ হওয়ার পরে আমি প্রথমে অড সামের গেট অড সাম মেথডকে কল করলাম, সে আমাকে যত বিজোড় সংখ্যার যোগফল আছে সেটা আইনা দিল। সেই জায়গা থেকে আমি ইভেনের সামগুলা বা জোড় সংখ্যার যোগফলগুলা বিয়োগ করলাম, আলটিমেটলি আমার রেজাল্ট চলে আসলো। চলো এটাকে প্রিন্ট করি। আই গেস আমার রেজাল্ট -25 হয়েছে। বাই দ্য ওয়ে, এটার রাইট আনসার -25, আপনারা চাইলে যোগ করে দেখতে পারেন, কেমন? তো আমাদের এটার কাজ ডান, এটা আমরা বুঝছি, রাইট? তো চলেন দেখি রেকর্ডিংটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, রেকর্ডিংটা ঠিকঠাক আছে। তো এখন রেকর্ডিং ঠিক না থাকলে মানে আমার পক্ষে আর করা সম্ভব হইতো না। আমি একটু পানি খাই নি। ওকে, সো আই গেস আমরা এখন মুভ করতে পারি। হ্যাঁ, সো এই জায়গায়ও সেম একটা ইকুয়েশন, এটা আপনারা পারবেন। ওকে, সো আমরা সামনে আগাই। আচ্ছা, পারবেন মানে এই না আমি করবো না, তো সমস্যা নেই, আমি করে দিই, চলেন, ভয় পায়েন না, কেমন? তো কি বলছে চলেন দেখি। মানে ইকুয়েশন থেকে হাইয়েস্ট বা এক্সপ্রেশন থেকে হাইয়েস্ট এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এর থেকে বেশি কঠিন দিতে পারে এমন না যে দিতে পারে না, বাট এখন পর্যন্ত দেয় না আর কি। তো এটা হাইয়েস্ট লেভেল অফ কঠিন। ওকে,
তো চলেন দেখি ওনারা কি বলছে। রাইট এ জাভা প্রোগ্রাম টু ইভালুয়েট জেড। এইটাকেও বলছে দুইটা থ্রেড দ্বারা ইউজ করতেছে। চলেন আমরা লিখি আমাদের রিকোয়ারমেন্ট গুলা। ইউজিং টু থ্রেডস, ইউজিং টু থ্রেডস, কেমন? ওকে, one thread will handle addition of negative parts, এই যে এইটার while other will handle the addition parts, এই যে এক এটা যেগুলোর আগে যোগ আছে আর কি তাদের পার্ট। The final result will be computed by combining the results from both threads, x equal একটা মান দিয়ে দিছে ওনারা। সো আমার একটা থ্রেড হবে সেম আগের মতোই, আগেরটা জাস্ট কপি পেস্ট মারি, আগে হয়ে যাবে। সো এটাকে সাম অফ পজিটিভ পার্টস লিখি, আর এটাকে একটু মুছি, কেমন? সাম অফ পজিটিভ পার্টস লিখবো আর ওইটাকে লিখবো সাম অফ নেগেটিভ পার্টস। ওকে, তাহলে মানে এইটাও মুছতে হবে আমার, তাহলে মুছি, সমস্যা নেই কোনো। সো আমরা এই জায়গায় একটা কাজ করব, সেটা হলো সাম অফ পজিটিভ পার্টস আর আরেকটা হলো আমার সাম অফ নেগেটিভ পার্টস, কেমন? আমাদের রেজাল্টটা কি হবে? আমাদের রেজাল্ট হবে আমাদের যেই সাম অফ পজিটিভ পার্টস আছে না, পজিটিভ পার্টস, সেই জায়গা থেকে আমি সাম অফ নেগেটিভ পার্টস বাদ দিব, কেমন? তো চলেন আগে আমরা জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যাচ্ছে এখানে হইতেছেটা কি আসলে। চলেন আমরা এটাকে করি, আমরা এটাকে নিজে লিখি, কেমন? আমরা পজিটিভ গুলাকে এক কালার দিয়ে লিখবো, নেগেটিভ গুলাকে এক কালার দিয়ে লিখবো। 1 তারপরে প্লাস এক্স স্কয়ার বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 5, কেমন? ওকে, ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 50 বাই এক্স টু দি পাওয়ার, আচ্ছা সরি, এক্স টু দি পাওয়ার 50 বাই 51। ওকে, আর আমাদের অন্য যেই নেগেটিভ নাম্বার গুলো আছে ওইগুলাকে আমরা সবুজ কালার দিয়ে লিখি, বাই এক্স বাই 2, আর এই জায়গায় হলো আমাদের এক্স কিউব বাই 4, এই জায়গায় আমাদের কিছু লিখে নাই। ওকে, আমরা পজিটিভ পার্টের কিছু পাইলাম, নেগেটিভ পার্টের কিছু পাইলাম, চলেন সেগুলোকে আমরা আলাদা করি। সো আমরা পজিটিভ পার্টকে আলাদা করি, পজিটিভ পার্ট, আর আমরা নেগেটিভ পার্টকে আলাদা করি, কেমন? নেগেটিভ পার্ট। ওকে, সো আমরা পজিটিভ পার্টের মধ্যে ইনি আছেন, তারপরে ইনি আছেন, ডাইরেক্ট করো, এদিকে আমি ডাইরেক্ট নিয়ে চলে আসতেছি, কপি নেও থাকবে, ইনি আছেন। তো ইনারা আছেন কোথায় বলেন তো? ইনারা আছেন আমাদের পজিটিভ পার্ট। এখন চলেন নেগেটিভ পার্টে কারা আছে ওটা চেক দেই। নেগেটিভ পার্টে ইনি আছেন আর ইনি আছেন। আচ্ছা, আমরা কি এটাকে একভাবে লিখতে পারি? হ্যাঁ। সো এই সকল জিনিসগুলোকে কি আমরা সামহাও এইভাবে লিখতে পারি? আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন, নিচে হলো এন প্লাস 1। কেন বলতেছি এইভাবে লিখতে পারি, কারণটা একটু বোঝাই আপনাদের। এন এর মান যে কোনো কিছু নেন, 1 2 3 4 5, ধরেন 3 নিলাম। এক্স টু দি পাওয়ার 3 মানে কি? এক্স টু দি পাওয়ার 3, এই যে দেখেন এক্স টু দি পাওয়ার 3, নিচে কত? নিচে হলো আমার 3 প্লাস 1 4। এক্স টু দি পাওয়ার 1 নেন, এই যে এক্স টু দি পাওয়ার 1, নিচে কত?
1 + 1 2। তার মানে আমার এই জায়গায় বা এই যে জেনারেল ভার্সনটা আমি বের করলাম, সেই জেনারেল ভার্সনে একটু কাটি, আমার এই জেনারেল ভার্সনে যদি n ইকুয়াল হয় আপনার, যদি আপনার n ইকুয়াল হয় n ইকুয়াল কি হয়, তো যদি n ইকুয়াল হয় আপনার অড নাম্বার, তাহলে সেইটা ইন্ডিকেট করতেছে নেগেটিভ। আর যদি আপনার n ইকুয়াল হয় ইভেন নাম্বার, তাইলে আপনার সেইটা ইন্ডিকেট করতেছে পজিটিভ। কেমন দেখেন, ধরেন আপনি যে কোনো একটা ইভেন নাম্বার নেন, n এর মান ধরেন নিলাম আমি 4, সো n এর মান 4 হইলে x⁴, নিচে কত n + 1 মানে 5। সো আপনাদের এক্সাম হলে মূল কাজটা কি হবে জানেন? আপনার এক্সাম হলে মূল কাজটা হবে যে এই জেনারেল ফর্মটাকে আনা বা এই জেনারেল ফর্মটাকে ধরতে পারা, যে আচ্ছা এই জিনিসটা এই কারণে হইতেছে। এটা কিভাবে করবেন ভাই? প্র্যাকটিস, আর কিছু নেই। আপনাকে প্যাটার্নটা রিকগনাইজ করতে হবে যে আচ্ছা আমি যদি এই ফরম্যাটটাকে এইভাবে লিখি, আচ্ছা এটাকে আমি আরেকটু সুন্দর করতে পারি, আই গেস এগুলো একটু চাপায় চাপায় লিখে নিই, পজিটিভ পার্টকে একটু চাপায় দেই আর নেগেটিভ পার্টকে উপরে না চলে যাই। কেমন? কারণ নেগেটিভ পার্ট তো মাত্র দুইটা, মাঝখানে ভালো অ্যামাউন্টের গ্যাপও রাখা পসিবল না। এখন এটাকে একটু বড় করে দেখানো। সো এই হলো আমাদের মূল সারমর্ম, যে ভাই আমাদের এখানে যাই ইকুয়েশন দেওয়া আছে সবটার জেনারেল ভার্সন হলো এইটা। যেই জায়গায় n এর মান যদি আমি 1 ধরি, আচ্ছা ভালো কথা, n এর মান চললেন 0 ধরি, n এর মান 0 ধরলে কি আসবে? n এর মান লেটস সে n = 0, তাহলে কি আসবে? x⁴ / 0 + 1। x⁴ মানে কি? 1, আর নিচে তো 1 এই, আলটিমেটলি आंसर 1। এই যে দেখেন, আমাদের n এর মান যদি 0 হয় তাহলে আমার আউটপুট আসে এইটা, ঠিক না? এই জন্য মানে জিনিসটাকে আপনার ইনস্ট্যান্টলি রিকগনাইজ করতে হবে এক্সাম হলে। তো এটা কিভাবে করবেন? যেটা আগে বললাম, প্র্যাকটিস। তো চলেন এখন আমরা কি করব, আমরা এই জিনিসটা লিখব। অর্ডের ধরেন ইভেন নাম্বার গুলা আমার পজিটিভ জিনিসপাতি রিটার্ন করবে, আর অড নাম্বার গুলো আমার নেগেটিভ জিনিসপাতি রিটার্ন করবে। অনেকটা এইরকম যে একটু আগে যেটা আমরা করে আসলাম না। আচ্ছা আমার এই স্লাইড কি এটার পরে চলে গেছে না? ও বললাম এটা আমি, হ্যাঁ এখন ঠিক আছে। তো ধরেন আপনার এই যে আমরা এই জায়গায় করছিলাম না যে আচ্ছা জোড় সংখ্যাগুলো একসাথে নিতাম আর বেজোড় সংখ্যাগুলো একসাথে নিতাম, এই জায়গায় দেখেন, এই জায়গায় সেম প্যাটার্নই, যে বেজোড় সংখ্যার আগে যোগ, জোড় সংখ্যার আগে বিয়োগ। এখানেও দেখেন বেজোড় সংখ্যার আগে যোগ, জোড় সংখ্যার আগে, আচ্ছা এখানে জোড় সংখ্যার আগে যোগ, বেজোড় সংখ্যার আগে বিয়োগ, একটু চেঞ্জ হয়ে গেছে। সো ওইটাই, সো আমাদের কি করতে হবে? আমাদের পজিটিভ পার্ট ক্যালকুলেটের জন্য আমরা অলওয়েজ ইভেন নাম্বার ইউজ করব, আর আমাদের নেগেটিভ পার্ট ক্যালকুলেটের জন্য আমরা অলওয়েজ অড নাম্বার ইউজ করব। কেমন? আমাদের আবার দুইটা থ্রেড বানাইতে হবে, আনফরচুনেটলি অর ফরচুনেটলি, যদি আপনারা মনে করেন। সো চলেন বানাই, কারণ এক্সাম হলে আসলে বানাই দিতে হবে নাকি? যা ছিল সব ধ্বংস করে দিই আমি, সবকিছু আবার নতুন থেকে লেখা হবে। আমি একটা ক্লাস বানাবো, সেটা হলো পজিটিভ সাম ক্লাস, যে কিনা এক্সটেন্ড করবে, কাকে এক্সটেন্ড করবে বলেন তো? এক্সটেন্ড করবে থ্রেডকে। এবং সেইটার রান মেথডকে অবশ্যই আমি কল করব, পাবলিক ভয়েড রান। সেই রান মেথডে আমি কি করব? সেই রান মেথডে আমি একটা ফর লুপ চালাবো, যেই জায়গায় আমার ইন্টিজার i ইকুয়াল হবে 0। i কত পর্যন্ত যাবে বলেন তো? i এর মান যাওয়ার কথা 50 পর্যন্ত। মানে i বলতে আমার n এর মান আর কি বোঝাই দিতেছি আমি। তো n এর মান যাওয়ার কথা আমার 50 পর্যন্ত।
সরি। তো i is less than equal 50 পর্যন্ত আমার এই প্রোগ্রামটা রান হবে এবং আমার i++ অবশ্যই আমি যেহেতু একটা যোগ করতেছি আমার যোগটাকে একটা ভেরিয়েবলে রাখতে হবে ইন্টিজার sitive পজিটিভ সাম যেটা আমার 0 তারপরে আমি কি করব পজিটিভ সাম ইকুয়াল পজিটিভ সাম প্লাস i এখানে আমার একটা ভুল গেছে ভুলটা কি সেটা বলেন শুনি না কোডে কোনো এরর হয় নাই কিন্তু মানে আমার লজিক্যালি একটু ভেজাল হয়ে গেছে চলেন দেখি ধরতে পারেন কিনা আপনারা আমি 3 সেকেন্ড সময় দিলাম আপনাদের ভিডিওটা পজ করেন তাইলে একটু বেশি সময় পাওয়া যাবেন না হলে 3 2 1 ওকে সো আমরা 0 থেকে 50 পর্যন্ত যেতেছি ভালো কথা আমরা কোনটা করব আমরা পজিটিভ নাম্বার যোগ করব রাইট আর পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম অলওয়েজ ইভেন নাম্বার ইউজ করব ইভেন মানে কি ভাই ইভেন মানে হলো জোর জোর কত থেকে শুরু হয় হ্যাঁ জোর 0 থেকে শুরু হয় কিন্তু জোর কি 1 করে পারে না জোর 2 করে পারে প্লাস ইকুয়াল 2 প্রথমে 0 তারপরে 2 তারপরে 4 কত করে বাড়তেছে 2 করে বাড়তেছে না আমি তো এই জায়গায় জোর সংখ্যায় কাউন্ট করব রাইট ওইটার তারপরে আপনার রান মেথড কল হওয়ার পরে এই জায়গায় এইটা এতটুকু কাজ হয়ে যাবে এরপর আমি কি করব এরপর আমি একটা গেট আচ্ছা ইন্টিজার গেট পজিটিভ সাম নামক একটা মেথড রাখতেছি যেটা আমার কি করবে যেটা আমার কোনো প্যারামিটার ইনপুট নেবে না কিন্তু রিটার্ন করবে আমার পজিটিভ সামকে কেমন সেম কাজটা আমি করব নেগেটিভের ক্ষেত্রে বাট নেগেটিভের ক্ষেত্রে এই লুপের যেই লজিকটা আছে ওইটা একটু ডিফারেন্ট হবে কেমন তো আমি পজিটিভ সাম নেগেটিভ সাম তো NEGATIVE নেগেটিভ so NEGATIVE নেগেটিভ হ্যাঁ নেগেটিভ সাম আচ্ছা এই জায়গায় আমার নেগেটিভ নাই NEGATIVE সো ওইটা ওই নেগেটিভ সামের অংশ আর কি এই তো হ্যাঁ নেগেটিভ সাম এই জায়গায় জাস্ট আমি কপি পেস্ট করব আর কি কারণ আমার টাইপ করতে অনেক মিস্টেক হইতেছে তো আমি এই জায়গায় পেস্ট করে দিব এই জায়গায় আমার পজিটিভ সাম হবে না কি হবে হবে আমার নেগেটিভ সাম নেগেটিভ সাম ওকে সো গেট গেট নেগেটিভ আচ্ছা এনটা ক্যাপিটাল দি কেমন হ্যাঁ গেট নেগেটিভ সাম ওকে সো আমার দুইটা থ্রেড বানানো হয়ে গেছে একজন পজিটিভ সাম দিবে আর একজন নেগেটিভ সাম দিবে এখন বলেন তো আমার এই থ্রেডের ঝামেলাটা কোথায় এই নেগেটিভ সামের থ্রেডে ঝামেলাটা কোথায় আশা করি ধরতে পারছেন না ধরতে পারলে আমি ধরাই দিতেছি সেইটা হলো আমি এই জায়গায় নেগেটিভ দিয়ে কাজ করতেছি রাইট নেগেটিভ মানে কি ভাই নেগেটিভ হলো অড আমরা একটু আগে লজিক বের করে আসছিলাম যে নেগেটিভ নাম্বারগুলোর যোগফল পাইতে হইলে অড নাম্বারগুলোর যোগফল পাইতে হবে সো অড কি অড হলো আপনার সর্ব লোয়েস্ট অড হলো 1 হাইয়েস্ট অড অন্যটা সো আমাদের লোয়েস্ট 1 আর হাইয়েস্ট যত যাইতে পারে এখন কথা ওইটা না কথা হলো আমাদের এক্সপ্রেশনটা কি ছিল আমাদের এক্সপ্রেশন ছিল x টু দি পাওয়ার n বাই n প্লাস 1 সো আমরা এই এক্সপ্রেশনটা এখন আমাদের যেই জায়গায় আমরা শুধু i এর সাথে যোগ করে দিছিলাম না ওই সকল জায়গায় আমরা সেই এক্সপ্রেশনটাকে এখন যোগ করব প্লাস i না প্লাস i এর ওই i এর জায়গায় কি বসবে i এর জায়গায় ওই ইকুয়েশনটা বসবে আমার ইকুয়েশনটা কি ইকুয়েশনটা হলো আমাদের
এক্স টু দি পাওয়ার এন বাই, আচ্ছা দাঁড়ান আমি একটা কাজ করি, আমি আগে এই জায়গায় একটা, আচ্ছা এই জায়গায় না, দুই জায়গায় লিখতে হবে আপনার ডাবল এক্স ইকুয়াল, এক্স এর মান দেওয়া ছিল, এক্স এর মান দেওয়া ছিল 1.15, তো এক্স এর মানটা আপনার 1.15 লিখতে হবে। সেম কাজটা আমি করব আমার নেগেটিভ ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা ডাবলের এক্স এর ভ্যালু ফিক্স করে দিলাম। এখন আমরা আই এর জায়গায় শুধু ওই ইকুয়েশনটা লিখব। ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা একটু বড়, সেটা হলো এক্স টু দি পাওয়ার এন, রাইট? সেটা কি, সেটা হলো আমার এক্স টু দি পাওয়ার এন। তো এক্স টু দি পাওয়ার এন আমরা কিভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এন আমরা এইভাবে লিখতে পারি যে ম্যাথ ডট পাওয়ার এক্স টু দি পাওয়ার আই, এইটা হলো আমার লবের কাজ শেষ, মানে একটা ইরর থ্রো করবে। আচ্ছা প্রোভাইডেড রিকোয়ার্ড টাইপ ইন্টিজার, প্রোভাইডেড টাইপ ডাবল। আচ্ছা তো আমার কি বলছে ওনারা, এক্স টু দি পাওয়ার এন, ওকে ওকে, আমার এক্স ওনারা চাইতেছেন ইন্টিজার, তো আমি জাস্ট এক্স না লিখে এই জায়গায়, আচ্ছা এক্স তো ইন্টিজার চাইতেছে, দেখি তো চলেন আর কি করা যায় এটাকে। টাইপ কাস্ট টু ইন্ট, আচ্ছা মোর অ্যাকশনে দেখি, হ্যাঁ পজিটিভ সামকে আমরা ডাবলে নিয়ে যেতে পারি, এটা একটা কাজ যেটা আমরা করতে পারি, পজিটিভ সামকে ডাবলে নিয়ে যাওয়া। সো এটা আমরা করে ফেললাম, কারণ আমাদের সাম বা যোগফলটা ডাবল ভ্যালুতে আসতে পারে, অস্বাভাবিক কিছু। আমাদের লবের কাজ এতটুকুই। এখন আমরা হর লিখবো। আমাদের হর কি ভাই, হর হলো n প্লাস ওয়ান, বা আমার এই ক্ষেত্রে i প্লাস ওয়ান। লবের ব্র্যাকেট শেষ কোথায়? লবের ব্র্যাকেট শেষ এই জায়গায়। এখন আমি কি করব, এটাকে ভাগ করব i প্লাস ওয়ান দ্বারা, কেমন? আমি এটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, পেস্ট করব কোথায় বলেন তো? এই যে নিচে যে জায়গায় শুধু i লিখে রাখছি না, এই জায়গায় গিয়ে পেস্ট করে দিব। একটা ইরর মেবি, হ্যাঁ মোর অ্যাকশনে গিয়ে সবাইকে ডাবলে কনভার্ট করে ফেলতে হবে। এটা আমার ভুল হয়েছিল বাই দ্য ওয়ে। সো সবাই ডাবলে কনভার্ট হয়ে গেছে, খুশি খুশি, হ্যাঁ খুশি খুশি হয়ে গেছে। তো এই জায়গায় আমি কি করতেছি, আমার আগে যে যোগফলটা ছিল পজিটিভ সাম, তার সাথে আমি বর্তমানে আমার এক্সপ্রেশনের যে যোগফলটা এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান, সেটাকে যোগ করতেছি, এবং কেউ চাইলে সেটাকে আমরা রিটার্নও করব ভবিষ্যতে ইনশাল্লাহ। এই জায়গায় আমরা নেগেটিভের ক্ষেত্রে সেম কাজটা করতেছি, বাট লজিক ডিফারেন্ট, একটু খেয়াল করবেন লজিক ডিফারেন্ট। সো এখন চলেন আমরা রেজাল্টটা বের করি। রেজাল্টটা কি হবে, আমরা প্রথমে এদের এই পজিটিভ সাম ক্লাস নেগেটিভ সাম ক্লাসের অবজেক্ট বানাবো, তারপরে তাদেরকে শুরু করব। চলেন করি। পজিটিভ সাম ক্লাস, দাঁড়ান আমি নিই। So positive sum class equal new positive sum class. Okay. আপনার তারপর আপনার নেগেটিভ সাম ক্লাস আছে, সেটা হলো আমার নেগেটিভ সাম ক্লাস, সেটা আমার নতুন ধরনের নেগেটিভ সাম ক্লাস হবে। ওকে, এই জায়গায় কি সমস্যা? আচ্ছা দুইজনকে চলেন আমরা স্টার্ট করে দেই। পজিটিভ সাম ক্লাস এর যে অবজেক্টটা আছে ওইটাকে স্টার্ট করে দাও। তারপরে নেগেটিভ সাম ক্লাসের যে অবজেক্টটা আছে সেইটাকে স্টার্ট করে দাও। দুইটা জিনিস আমরা স্টার্ট করলাম, এখন দুইটাকে শেষ হওয়ার পর্যন্ত আমরা ওয়েট করি। চলেন ওয়েট করি। আমরা পজিটিভ সাম ক্লাসের কাজ শেষ করে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য বসে রইলাম। আমাদের নেগেটিভ সাম ক্লাস আমাদের মেইন মেথডে আইসা জয়েন হওয়ার জন্য আমরা বসে রইলাম। যখন তারা জয়েন হলো তখন আমি ডাবল রেজাল্ট নামক একটা ভেরিয়েবল বানাইলাম, যে জায়গায় আমি কি করব বলেন তো, যে জায়গায় আমি আমার যেই বিজোড় সংখ্যা
যোগফলগুলো আছে সেই বেজোড় সংখ্যা না অ্যাকচুয়ালি জোড় সংখ্যা, জানেন না, আমার যেই জোড় সংখ্যার যোগফলগুলো আছে সেইগুলা থেকে বাদ দিব বেজোড় সংখ্যার যোগফলগুলা। কেমন? তো চলেন আমরা জোড় সংখ্যার যোগফল হলো আমাদের পজিটিভ সাম ক্লাসের যেই গেট পজিটিভ সাম মেথডটা আছে সেইটা, সেই জায়গা থেকে আমরা কাকে বিয়োগ দিব? আমরা বিয়োগ দিব নেগেটিভ সাম ক্লাসের যেই গেট নেগেটিভ সাম মেথডটা আছে উনাকে। এখন আমি প্রিন্ট করে দিব রেজাল্ট। কেমন? শেষ, আমাদের কাজ শেষ। চলেন আমরা রান করি। এক্স এর ভ্যালু তো আমরা আগে থেকেই বলে দিছি প্রতিবার। তো দেখেন আমাদের একটা দশমিক ভ্যালু আসছে। কেমন? এবং অনেক বড় একটা ভ্যালু আসছে, আপনি চাইলে সেটাকে কমায় ফেলতে পারেন আপনার ইচ্ছা। সো আশা করি বুঝছেন যে আমরা এখানে কি করার চেষ্টা করছি। আমরা একটা ক্লাস বানাইছি, যেই ক্লাসে একটা ইকুয়েশনকে আমরা যেই ক্লাসের একটা ইকুয়েশনকে আমরা প্রতিবার আয়ের মান বাড়ার সাথে সাথে যোগ করে সেটাকে স্টোর করি। নেগেটিভের ক্ষেত্রেও আমরা প্রতিবার আয়ের মান বাড়ার সাথে সাথে এক্সপ্রেশনের ভ্যালু চেঞ্জ হওয়ার পরে সেটাকে সেটাকে যোগ করে এই জায়গায় স্টোর করি, তারপরে কেউ চাইলে দিয়ে দিই। তারপরে আমি মেইন মেথডে এদের দুজনকে কল করলাম, তাদের অবজেক্ট বানালাম, টু বি মোর স্পেসিফিক, তাদেরকে স্টার্ট করলাম, তাদের জয়েন হওয়ার জন্য ওয়েট করলাম এবং তাদের মেথডকে কল করে আমরা প্রিন্ট করে দিলাম। কেমন? সো এই তো ছিল আমাদের এতটুকু এই কোডটা। আশা করি বুঝছেন জিনিসপাতিগুলো। এখন আমাদের দ্য আলটিমেট বস, দ্য রিয়েল বস, দ্য ফাইনাল বস, দ্য লাস্ট বস। অ্যাকচুয়ালি আজকের ক্লাসের এটাই লাস্ট টপিক বা এটাই লাস্ট কোশ্চেন, আমরা যেটাকে সলভ করবো আর কি। ওকে, সো চলেন আমি একটু ধরেন একটু পানি খাই নি, আমার গলাটা শুকায় গেছে। সো আমার এই জায়গায় একটা কিছু দেওয়া আছে, কি দেওয়া আছে আই ডোন্ট কেয়ার। ওনারা কি বলছে? আচ্ছা, কি দেওয়া আছে ওইটা চলেন আমরা একটু কেয়ার করি। কি দেওয়া আছে ওইটা আমরা কিভাবে কেয়ার করব? এই যে দেখেন, আমি এই ছবিতে যা আছে ওইটাকে কোডে কনভার্ট করে রাখছি। কেমন? যেটা আপনাদের ভেজাল না হয়। তো পাবলিক তো এটা হবে না আপাতত, কোডে লিখতেছি এটাকে। এই তো। সো এই জিনিসটা আপনাদের কোশ্চেনে দেওয়া আছে, যে এই জায়গায় যা দেওয়া আছে না, এটা হলো সেটাই। চলেন দেখি এই জায়গায় বলছে কি আছে কি। আচ্ছা, মুভি থিয়েটার একটা ক্লাস আছে, এই জায়গায় অ্যাভেইলেবল সিট কয়টা আছে ওইটা কাউন্ট করতেছে। আমরা সেই সিট সংখ্যাটা বলে দিতে পারবো যে আচ্ছা আমার মুভি থিয়েটারে 50টা 100টা 150টা সিট আছে বা অ্যাভেইলেবল আছে। আমি একটা মেথড পাইলাম যেটা হলো বুক টিকেট বা টিকেট বুক করবে। কয়টা টিকেট লাগবে সেটা সে ইনপুট নিবে, তারপর একটা লুপ চালায়া সে সেই টিকেট গুলো বুক করে দিবে। বুক করার সময় অ্যাভেইলেবল টিকেটের মান কমবে আর বুক করা টিকেটের মান বাড়বে। কেন? কারণ লুপ চালায় আমরা টিকেট গুলাকে বুক করতেছি। তারপর আমার কয়টা টিকেট বুক হইলো সেটা সে রিটার্ন করে দিল, নাম্বার অফ টিকেটস বুক। ওকে, তার মানে এই জায়গায় আমি যদি কিছু একটা দেই তাইলে আমার যে অ্যাভেইলেবল সিট আছে সেই জায়গা থেকে কিছু সংখ্যক সিট আমি বুক করতে পারবো, এবং বুক করলে সেইটা আমার অ্যাভেইলেবল সিটেও চেঞ্জ হবে, নাম্বার অফ টিকেট বুকতেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, এতটুকু তো বুঝছি। চলেন দেখি পরে ওনারা কি বলছে। ক্রিয়েট এ থ্রেড ক্লাস নেমড ইউজার এক্সটেন্ডিং থ্রেড ক্লাস। আচ্ছা, থ্রেড একটা ক্লাস বানাইতে হবে ইউজার নামক। চলেন একটা ক্লাস বানাই থ্রেডের। ক্লাস থ্রেড, আচ্ছা সরি, ক্লাসের নাম হলো ইউজার, যে কিনা এক্সটেন্ড করবে কাকে? থ্রেডকে।
থ্রেডকে এক্সটেন্ড করলাম, আমার এই লাইনের কাজ শেষ। আমার কোন লাইনের কাজ শেষ বলেন তো? আমার এই লাইনের কাজ, এইটা। তারপর আমরা কি করব? ইউজার মাস্ট হ্যাভ টু মেম্বার ভেরিয়েবল মুভি থিয়েটার এম, এই যে এখানে দেখেন মুভি থিয়েটার ছিল একটা, মুভি থিয়েটার এম আর ইন্টিজার নাম্বার অফ টিকেটস। তো চলেন লিখি, দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে, এক হলো মুভি থিয়েটার এম আর আরেক হলো ইন্টিজার, আর এক হলো আপনাদের ইন্টিজার নাম্বার অফ টিকেট বুক। আচ্ছা, এটার ভেরিয়েবলের নাম কি ছিল? নাম্বার অফ টিকেটস। আচ্ছা, শুধু নাম্বার অফ টিকেটস, শুধু নাম্বার অফ টিকেটস। আমাদের এই কাজটাও শেষ। মুভি থিয়েটার বানাইলাম একটা, এম নামক একটা ইন্টিজার বানাইলাম, নাম্বার অফ টিকেটস নামক। কেমন? তো আমাদের এই লাইনের কাজ শেষ। চলেন কেটে দেই। বাই দ্য ওয়ে, আপনারা এক্সাম হলে এটা করতে চান না, পরে আর কোশ্চেন ম্যাচ করাইতে পারবেন না কোনোভাবে। কেমন? ওকে। তারপর আমাদের কি বলছে? তারপর আমাদের বলছে যে user thread class must have a constructor to initialize the member variables m, number of tickets, and the name of thread should be thread passed to the parent class. বহুত কিছু বলে ফেলছে, চলেন আমরা সেটা করি। ওনারা চাইতেছে যে আমরা একটা কনস্ট্রাক্টর বানাই আর কি। চলেন একটা কনস্ট্রাক্টর বানাই ইউজার নামে। কনস্ট্রাক্টরের প্যারামিটার কি হবে? কনস্ট্রাক্টরের প্যারামিটার হবে মুভি থিয়েটার এম আর আরেকটা হবে আমাদের নাম্বার অফ টিকেটস। কেমন? তো নাম্বার অফ টিকেটস এই দুইটাকে আমি নিব এজ এ ইনপুট, তারপরে তাদেরকে ইনিশিয়ালাইজ করে দিব। তার মানে this ডট m ইকুয়াল m আর this ডট নাম্বার অফ টিকেটস ইকুয়াল নাম্বার অফ টিকেটস। কেমন? এই তো আমাদের কনস্ট্রাক্টরের কাজ করা শেষ। আচ্ছা, ওনারা বলছিল সুপারে একটা জিনিস পাস করতে বা প্যারেন্ট ক্লাসে, ওইটা তো আমাদের কনস্ট্রাক্টরের মধ্যেই করতে হয় সব সময়। তো আমাদের যেই থ্রেডের নামটা আছে, থ্রেড ক্যাপিটাল টি, সেইটাকে আমি সুপার হিসেবে পাস করে দিলাম। কেমন? তার মানে আমাদের কনস্ট্রাক্টর বানানোর কাজ শেষ। এই যে কনস্ট্রাক্টর বানানোর কাজ শেষ। তারপর আপনার আরেকটা কাজ শেষ, সেটা হলো এটা কি হইলো, দাঁড়ান ব্যবস্থা করতেছি। আমি এইটাকে সবার নিচে নিয়ে চলে যাব। আমাদের এটা শেষ হইলো, the name of, আচ্ছা আচ্ছা, আমি ভুল জিনিসপাতি করতেছিলাম। আরে আমি ভুল জিনিসপাতির উপর রাখতেছি, দেখছেন? ভুল জিনিসপাতির উপর রাখতেছি। তো আমি কি করব? আমি এটা দ্বারা কাটবো। আসলে আমার হাতে ইয়া নাই তো, ট্যাবলেট নাই, ট্যাবলেট না, গ্রাফিক্স ট্যাবটা নাই তো, এই কারণে আমরা এটা করলাম, আমরা কনস্ট্রাক্টরও করে ফেললাম। কেমন? তারপরে আরেকটা কাজ বাকি আমাদের, সেটা হলো এই দুইটাকে আমরা ফরওয়ার্ড করে দিব। কেমন? চলেন, হ্যাঁ, এই যে এখন পারফেক্ট ম্যাচ। তারপরে আমাদের কি করতে হবে বলেন? তারপরে আমাদের একটা কাজ করতে হবে, যেটা হলো ইনসাইড দ্য রান মেথড দ্য বুক উইল ইনভোক বুক টিকেটস মেথড। আমরা একটু আগে যে বুক টিকেটস মেথডটা বানাইছিলাম না, এই যে দেখছিলাম যে কোশ্চেনে দেওয়া আছে, সেটাকে কল করবে উইথ দ্য প্যারামিটার নাম্বার অফ টিকেটস। ওকে, এই যে নাম্বার অফ টিকেটস একটা দিছিল না, সেইটার সাহায্যে আমি এইটাকে কল করব, নাম্বার অফ সিট কয়টা লাগবে। তো চলেন আমরা এটাকে অবশ্যই রান মেথডের ভিতরে করতে বলছে আমাদের, এক্সপ্লিসিটলি বলেই দিচ্ছে ওনারা।
সো আমি রান মেথডের মধ্যে কি লিখবো, রান মেথডের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমি লিখবো সেটা হলো এম হলো আমার মুভি থিয়েটার, সেই জায়গার বুক টিকেটস করো, কয়টা টিকিট বুক করবা, নাম্বার অফ টিকিট আমাকে যত দিছে ওনারা ওইটা দিয়ে ভাই বুক করে ফেলো। বুঝছেন এটা কি লিখছি আমি? আমার টিকিট বুক করতে হবে। টিকিট বুক কোথায় আছে? এই যে মুভি থিয়েটারের মধ্যে টিকিট বুক নামক মেথড আছে। ভালো কথা। এখন সেইটা তো আমার এই ক্লাসের মধ্যে মুভি থিয়েটার কে, আমার এই ক্লাসের মধ্যে মুভি থিয়েটার হলো এম। তো আমি এম এর মুভি থিয়েটারকে বুক টিকিট কেনার জন্য একটা ইন্টিজার নাম্বার পাস করে দিলাম। কেমন? তারপরে কি বলছে, আমাদের এই কাজটা শেষ। তারপরে বলছে ইনসাইড দ্য রান মেথড, এটা তো আমরা লিখলামই। ক্রিয়েট অ্যানাদার ক্লাস নেম, আচ্ছা ভাই আমি এটাকে এখানে বলছে দেখেন, ক্রিয়েট অ্যানাদার ক্লাস নেমড মুভি ইন হুইচ রাইট দ্য মেথড, মেইন মেথড লিখতে হবে। মেইন মেথডে 15টা সিট থাকবে মুভি থিয়েটারে। চলেন মেইন মেথডটা লিখি। মেইন মেথড এখন পর্যন্ত আমরা লেখা শুরু করি নাই, চলেন শুরু করি। আমরা পাবলিক ক্লাস মেইন দিব, পাবলিক ক্লাস মেইন। আচ্ছা আচ্ছা ট্রাই ওয়ানেই থাকুক, সমস্যা নাই কোনো। তারপর আপনাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গ। তো এখন আমরা কি করব, এখন আমরা কি করতে পারি, হ্যাঁ এখন আমরা আমরা এতক্ষণ যে মুভি থিয়েটার নিয়ে কাজ করলাম সেই মুভি থিয়েটারের একটা অবজেক্ট বানাবো, এবং আমার কোয়েশ্চেন করতে আমাদের বলে দিছে যে ভাই 15টা সিটের বেশি তুমি তোমার মুভি থিয়েটারে রাখিও না। সো আমি 15টা সিটের বেশি রাখলাম না। এই যে দেখেন ওনারা এটাই বলছিল যে the another class, okay, create a object of movie theater with 15 available seats। তো আমি available সিট 15টা করে দিলাম। কেমন? ওকে প্যারা নাই। আচ্ছা এটা হবে আমার নিউ মুভি থিয়েটার। ওকে ডান। সো এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করতে পারি, আমাদের পরবর্তী কাজ কি বলছে, কনসিডার মিনা ওয়ান্টস 6 টিকেট, নাবিল ওয়ান্টস 8 টিকেট আর ফারহান ওয়ান্টস 4 টিকেট। Create 3 user thread and start the threads. After all the user have completed their booking, print the number of tickets booked and remaining। চলেন আমরা সেটা লিখি। তো আমরা কি লিখবো, আমরা লিখবো আচ্ছা আমাদের থ্রেড ক্লাসকে ইউজার, রাইট। তো ইউজার আমার টিনা ছিলেন মেবি, তিনি ছিলেন আমার নতুন ইউজার। মুভি থিয়েটার ছিল আপনার T1 মুভি থিয়েটার। আর আপনি কয়টা সিট নেবেন, মানে কয়টা টিকিট লাগবে, আপনার 6টা টিকিট লাগবে। কেমন? এখন আমি টিনাকে চাইলে স্টার্ট করতে পারি, টিনাকে আমি স্টার্ট করে দিলাম। কেমন? এখন আমরা ইউজ করব ইউজারের, টিনা গেল, টিনার পরে কে ছিলেন, টিনার পরে ছিলেন আমাদের ফারহান, ফারহানের আগে ছিলেন নাবিল, নাবিলের লাগতো 4টা টিকিট, রাইট। আচ্ছা নাবিলের লাগতো 4টা টিকিট। তো আমরা ইউজার হলো নাবিল, নাবিল, নাবিলের কয়টা টিকিট লাগতো, নাবিল ছিল আমার নতুন ইউজার, নতুন ইউজার ছিল নাবিল। এবং সেই জায়গায় T1 আর আমাদের কোন ধরনের মুভি থিয়েটার ছিল, আমাদের নাবিলের টিকিট লাগতো 4টা। সো চলেন নাবিলকে 4টা টিকিট দিয়ে দিলাম আমরা। আমরা নাবিলকে স্টার্ট করে দেই, নাবিল ডট স্টার্ট। আমাদের আরেকটা ছিল ফারহান, তো ইউজার ফারহান, সেটা আমার নতুন ধরনের ইউজার, যার মধ্যে যে কিনা T1 থিয়েটারে গেছিল এবং তার 5টা সিট লাগতো, রাইট। এই জায়গায় কেন একটা এক্সট্রা করে ব্র্যাকেট আসলাম জানি না।
এখন আমি ফারহানকেও স্টার্ট করে দিব, করলাম। যখন তারা শেষ হবে তখন আমি লিখবো যে টিনা বুক এত, তারপর নাবিল বুক 4 আর ফারহান বুক 5। চলেন লিখি। যখন আমার টিনা স্টপ হয়ে যাবে, সরি টিনা জয়েন করবে, টিনার যখন কাজ শেষ তখন আমরা অ্যাস আউট করতে পারি যে টিনা বুক, টিনা কয়টা দিছে? 6টা, 6 টিকেটস। তারপরে আপনার সেম কাজ আমরা করতে পারি আপনাদের ইয়ার জন্য, নাবিলের জন্য। নাবিল ডট জয়েন, সেই জায়গা থেকে আমার এস আউট হবে, কি এস আউট হবে যে নাবিল বুক 4 টিকেটস। আচ্ছা, এইগুলো চাইলে আপনারা অটোমেটিক্যালি এই জায়গায় যেটা ইনপুট দিচ্ছেন সেটাও আনতে পারবেন। আমি জাস্ট আপাতত আপনাদের প্যারাটা বাড়াইতেছি না আর কি। তো আপনাদের ফারহান ডট জয়েন করবে, ফারহান ভাই জয়েন করার পরে আমাদের অ্যাস আউট করব যে ফারহান বুক 5 টিকেট। ওকে, 5টা টিকেট সেল করছে, ভালো কথা। সবার লাস্টে আমার অ্যাভেইলেবল সিটের কথা বলতে হবে। দেখেন সবার লাস্টে ওনারা বলেই দিছিল, print the number of tickets user booked and the remaining available of movie theaters। আপনি চাইলে বারবার available কে কল করতে পারেন, কারণ available তো প্রতিবার আসেই। তো ধরেন যখন কোডটা শেষ হবে তখন আপনি চাইলে এটাও ইয়া করতে পারেন যে আচ্ছা টিনা বুক 6 টিকেটস, এর নিচে আমরা লিখবো যে আর রিমেইন কয়টা বাকি আছে, কয়টা বাকি আছে এটা কোথা থেকে পাবো ভাই? আমার টিনার যেই অ্যাভেইলেবল অ্যাভেইলেবল সিটস, টিনার এম এর যে আচ্ছা, আমি অ্যাভেইলেবল সিটটাকে একটা কাজ করি, অ্যাভেইলেবল সিটটাকে করা যায় গ্লোবাল ডিক্লেয়ার করে দিই। তার মানে এটা হবে আমার স্ট্যাটিক ইন্টিজার। ওকে, তো স্ট্যাটিক ইন্টিজারের জন্য আর এত ভেজাল করার দরকার নাই, জাস্ট টিনা ডট অ্যাভেইলেবল। ওকে, এখানে কি বলতেছে? আচ্ছা, অ্যাভেইলেবল সিট কে আমরা অলরেডি স্ট্যাটিক করে ফেলছি, পাবলিক স্ট্রিং। আচ্ছা না, এটা আমার লাগবে না, আমি যেহেতু অলরেডি এটাকে স্ট্যাটিক করে ফেলছি, সো আপনারা বলতে চেঞ্জ হওয়ার দরকার নেই এই জায়গায়। দাঁড়ান, তিনি ভেজালটা বলছিল আমার অ্যাভেইলেবল সিটস কোথায়? আচ্ছা, এই জায়গায় আমার অ্যাভেইলেবল সিট আছে, অ্যাভেইলেবল সিটকে আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করছি। আগে পাবলিকও লিখা দিই, জান এলআইসি পাবলিক স্ট্যাটিক লিখে দিলাম। এখন আমি কি করব? অ্যাভেইলেবল সিটকে আচ্ছা বানান ঠিক আছে তো ভাই? আমার তো কেন জানি বলছে বানানের সংকট। আচ্ছা, কি হইলো? আচ্ছা, ওনারা কিছু একটা অ্যাড করছেন, ওইটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হইলো যে আমার অ্যাভেইলেবল যেটা সিট আছে ওইটাই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। তারপরে সেম কাজটা আমরা করতে পারি কন্ট্রোল সি, তার জন্য সেম কাজটা আমরা করতে পারি ওনার জন্য। তো চলেন এখন আমরা এগুলো রান করি। আচ্ছা, আমার এরর শো করতেছে কিছু একটা মেইন মেথডে ইন্টারাপ্ট ট্যাক্স। আচ্ছা, মেইন মেথডের নাম ঠিক নাই, নামটা ঠিকঠাকই আছে, তাহলে এরর শো করতেছে কেন? আচ্ছা, এরর চলে গেছে, বাট আমার কোডটা রান হয়ে গেছে। আমার কি মেইন মেথড ঠিকঠাক আছে? রে কি ভেজাল করলাম বলেন তো? আমি এই জায়গায় মেইনটাকে আবার লিখি কেমন? এখন আই গেছে ক্লিয়ার, বাট আমার কোডটা স্টিল রান হইতেছে না।
আচ্ছা, এইটা মেবি কিছু একটা ভেজাল করতেছে। আচ্ছা দাঁড়ান, আমি এনাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করলাম, পাবলিক স্ট্যাটিক ইন্টিজার অ্যাভেলেবল সিটকে আমি একবার ইয়াদ করে দিলাম। তারপরে আমি প্রতিবার অ্যাভেলেবল সিটের মানে কমাবো। আমি এই জায়গায় ধরেন মুভি থিয়েটারের যে অ্যাভেলেবল সিটগুলো ছিল ওইগুলোর জন্য আমরা জানি যে আমরা ডাইরেক্ট মুভি থিয়েটারকে কল করতে পারি। কেন করতে পারি? কারণ ভাই এটা যেহেতু স্ট্যাটিক, সো অবজেক্ট না বানায়ও এদের ডাইরেক্ট ক্লাস নেমের সাহায্যে অ্যাক্সেস করা যায়। বাট আমার এটা স্টিল রান হইতেছে না কেন ভাই? রান হওয়ার কোনো নাম গন্ধ নাই কেন? কি অদ্ভুত ব্যাপার। পাবলিক একটা, আমার কি আর কোনো পাবলিক ক্লাস আছে? না, পাবলিক কোনো ক্লাসও নাই। ভেজালটা কই হইতে পারে? চলেন আবার রিরাইট করি, রিরাইট না রিড করি আর কি। আচ্ছা মেইন এটা তো ইন্টারপ্রেট হচ্ছে না, এটা তো ঝামেলার কিছু দেখি না আমি। তো আপনার এই জায়গায় আমি যদি এটাকে রান করার চেষ্টা করি, হারি ওপেন স্প্লিট মুভ ট্রাই টি1 কে যদি আমি রান করতে পারবো কিনা জানি না, চলেন চেষ্টা করি। না বাদ দেন, এটাকে রান করা আই গেস পসিবল না। সো চলেন এটার ঝামেলাগুলো আইডেন্টিফাই করি আমরা। বুক টিকেট ছিল এখানে গেল, ভালো কথা। আমাদের আচ্ছা, আমি বারবার এইটাকে কল না করে একবার কল করি শুধু। আমার রিমেইন জয়টা সিট থাকবে, ওইটা একবারে কল হবে। এইটা আই গেস কিছু একটা ভেজাল করতেছে, কারণ স্ট্যাটিক তো, স্ট্যাটিক মানুষজন তো একটু বুঝে নেই ভাই ভেজাল করে। সো মুভি থিয়েটারের এটাকে আমি কল করলাম। এই রোড এই লাইনে, এই লাইনে এই রোডটা কি? আচ্ছা এই জায়গায় আমি কিছু একটা দিয়ে দিছি আনএক্সপেক্টেডলি, বাট আমার try1.java কেন স্টিল রান হইতেছে না? আচ্ছা আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই, এখন কি রান হবে? না এখন রান হইতেছে না। আচ্ছা চলেন আমরা একটু চ্যাট জিপিটির সহায়তা নিই। দাঁড়ান আরেকটু আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি। আচ্ছা জয়েন হইল, তার মানে এদের কাজ শেষ। এদের কাজ শেষ হইলে আপনার, আচ্ছা ভালো কথা, আমরা যখন শুরু করছি তখনই এটাকে শেষ করে দিই, মানে শুরু করার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, মানে একজনের কাজ শেষ হইলে তারপর আর একজনে মুভ করবে, ওইটা আমরা করি, দেখি তো কি হয়। আমার কেন জানি মনে হইতেছে যে এই স্টেটমেন্ট গুলার উল্টা পাল্টাই হইলো মূল সমস্যা, কারণ একাধিক জিনিসপাতি একসাথে রান হইতেছে তো, সো কারোর জন্য আমরা কিছু বলতে পারতেছি না। তো আপনারা একজন একজন করে রান হন, তারপরে এদিকে আসেন কেমন? Okay. এখন চলেন রান করি, স্টিল রান তো হইতেছেই না ভাই। আচ্ছা আমার কোডে কি কোনো সমস্যা? আমার একটা ক্লাস ইউজার, ভালো কথা, ওভাররাইট করছি এখানে আরেকটা ক্লাস, সমস্যা নাই কোনো। এই জায়গায় আমার একটা পাবলিক ক্লাস মেইন মেথড এক্স, ওকে স্ট্যাটিক ভয়েড, এই স্ট্যাটিকটা দেওয়া মেবি কোনো ভেজাল হয়েছে। আচ্ছা পাবলিক স্ট্যাটিক, ও এই জায়গায় এই জন্য কি ভেজাল? না পাবলিক স্ট্যাটিকের জন্য না। আচ্ছা দাঁড়ান দেই দেখি কি বলে ওনারা। মোস্ট লাইকলি ঝামেলাতে কই হয়েছে বুঝতেছি না। নতুন একটা চ্যাট ওপেন করি, দাঁড়ান আপনাদের জন্য আমি এটাকে পেস্ট করি, পেস্ট করে GPT-5 কে সিলেক্ট করি, এখন দেখি কি দেয়। ওনারা কি বলে চলেন শুনি। ওকে আমার প্রবলেম কি কি আছে? ওকে yours is not static. ওকে ও আচ্ছা এটা সিনক্রোনাইজড, এই কারণে মূলত ভেজালটা হইতেছে, স্ট্যাটিক হইতেছে না। আচ্ছা
চলেন আমরা এই সিনক্রোনাইজড ওয়ার্ডটাকে একটু সরায় ফেলি, তো দেখি কি হয়। যদিও সরানো উচিত না, বাট দেখি কি হয়। সিনক্রোনাইজড ওয়ার্ড সরায় ফেললাম। এই মেথড ভয়েড, আচ্ছা বানাই চলেন। আচ্ছা এই সিনক্রোনাইজ আমি সরাই ফেলছিলাম, তাহলে এখন আবার আসলো কোথা থেকে? ও আচ্ছা, সবটাই সিনক্রোনাইজ ছিল তাইলে। জেভিএম ধরতে পারতেছে না, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। ভেজাল হয়ে গেল, দাঁড়ান। এই জায়গায় চেঞ্জ করা যাবে না। আচ্ছা বুঝছি ওনারা কি করতে চাইতেছেন। আমার এতটুকু কোড ঠিকঠাক আছে। আমার রান হইলে মেথড টিকেট বুক করে, ওকে টিকেট বুক করলো। তারপর আপনার আর কি হবে, আমার স্ট্যাটিক একটা অ্যাভেলেবল সিট আছে। অ্যাভেলেবল সিটকে আমি প্যারামিটারের সাহায্যে ইনপুট নিলাম। আচ্ছা 15, এই যে অ্যাভেলেবল সিট আমি 15 দিয়ে দিলাম। তারপরে আমার যে ইউজার আছে ওনারা T1 পাস করলো, এই যে ইউজার ওনারা T1 পাস করলো থিয়েটার, আর নাম্বার অফ টিকেট পাস করলো, ওইগুলা এই জায়গায় আসলো। আসার পরে আমার এই নাম্বার অফ টিকেটস দিয়েই আমার এটা কল হবে। এটা কল হইলে পরে আমার এম ডট, আচ্ছা তাইলে তখন আবার এই জায়গায় আসবে, নাম্বার অফ সিটস বসে যাবে, নাম্বার অফ সিটস বুক 0, ওকে। তারপর এই জায়গায় অ্যাভেলেবল সিটের সংখ্যা বাড়বে, অ্যাভেলেবল সিটের সংখ্যা কমবে, আর টিকেট বাড়বে, টিকেট সংখ্যা বাড়বে, ওকে বাড়লো। আমি মেইন মেথডে ওনাদেরকে জয়েন করাইলাম। রেজাল্টটা আসলে হইলো কোথায় ধরতে পারতেছি না আমি। আচ্ছা এই লাইনটা আমি কেটে দিই। এই লাইনটা যদি কোনো এরর শো করার কথা না, বাট ফারহান ডট স্টার্ট। আচ্ছা সবাইকে একসাথে আমি আমন্ত্রণ জানাই, দেখি তো কি হয়। সবার আমন্ত্রণ, ইনাকে জানাইলাম আমন্ত্রণ, তারপর ইনাকেও জানাবো আমন্ত্রণ। সবাই একসাথে এসে কোডটা শেষ করো। তারপরে এটাকেও আমন্ত্রণ জানাবো, 3 জনই তো আমার ইউজার, রাইট? তো 3 জনকে আমি একসাথে ক্লোজ করলাম, বা একসাথে আসার জন্য আহ্বান জানাইলাম। তো আহ্বান জানানোর পরে টিনা প্রিন্ট হবে, তারপরে আপনার প্রিন্ট হবে নাবিল, তারপরে আপনার প্রিন্ট হবে ফারহান, ওকে। এখন আই গেস রান্না হইলে আমার পক্ষে আই গেস আপাতত এটা পসিবল হইতেছে না। তো মোর অ্যাকশন এখানে দেখি কি করা যায়। চেঞ্জ দ্য প্যারামিটার অফ দ্য ফিল্ড। ও ওকে ওকে, আচ্ছা না, চেঞ্জ অ্যাক্সেস মডিফায়ার, পাবলিকের চেয়ে বড় অ্যাক্সেস মডিফায়ার তো আর কিছু নাই। বাট কোড ঠিক আছে, বাট রান হইতেছে না কেন? জেনারেট মিসিং টেক্সট মেথডস, নো টেক্সট মেথড ফাউন্ড, সবকিছু আগে থেকে জেনারেট আমি করে রাখছি তো, কিন্তু তবু ভেজালটা কোথায়? তো আছে এই মেইন মেথডটা। ওহো হাই রে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আমরা লিখবো না, পাবলিক স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। হ্যাঁ হ্যাঁ, দেখছেন ভাই অবস্থা। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আমরা লিখবো, আমি জাস্ট বাকি জিনিসপাতিটা লেখা আশায় আছি যে আমার কোডটা রান হবে। আমার মেইন মেথডটাই ভুললে, মেইন মেথডে স্ট্যাটিকটাই আমি লিখি নাই, লিখছিলাম সামহাউ মানে হয় এইটার সাথে মনে করে কেটে দিছিলাম, এই কারণেই ভেজালটা হইতেছে। এখন কোড রান হবে, এই যে দেখেন আমার জিনিসপাতি সবকিছু রান হয়েছে। আচ্ছা
এখন আমি রিমেইনিং টেক্সট লিখি সব ক্ষেত্রে, বা যাই যেই যে জায়গায় ক্ষেত্রে পসিবল, বা সবার লাস্টেই চলেন লিখে যে রিমেইনিং টেক্সট কত, এস আউট, যে ভাই রিমেইনিং আর আর আচ্ছা অ্যাভেলেবল সিটস লিখি, অ্যাভেলেবল সিটস, সেটা কি হবে, সেটা হবে আমার যোগ যোগ দেখিয়ে দিব আমার যে মুভি থিয়েটার আছে তার অ্যাভেলেবল সিট সংখ্যা। অ্যাভেলেবল সিট এখন 0 হওয়া উচিত, হ্যাঁ 0 আছে। চলেন আমরা দু একটা সিট কমায়া কিনি। ধরেন এই জায়গায় আমি কিনলাম 2টা সিট, তার মানে আমার হাতে এখন 2টা সিট থাকা উচিত। চলেন রান করি আমরা, বা 3টা সিট থাকা উচিত, 2টা সিট আছে। সো এই হলো, আমরা আমাদের জিনিসপাতি সবকিছু ঠিকঠাকই ছিল, জাস্ট আমরা লিখার ক্ষেত্রে অল্প একটু বোকামি করছিলাম, এই কারণে মূলত ভেজালটা হয়েছে। আমরা ইউজার থ্রেড বানাইছি এই জায়গায়, যে জায়গায় ওনারা বলেই দিছে যে আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে, 2টা প্যারামিটার, 2টা ইনস্ট্যান্স লাগবে, একটা রান মেথড লাগবে, আর এটা ওনারা দিয়ে দিছিল। এটার মধ্যে আমরা কোনো কাটছাট না করি। তারপরে আপনার মেইন মেথড লিখলাম, আমরা মেইন মেথডে জাস্ট ক্রিয়েটারকে 15 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। টিনা, নাবিল আর ফারহানকে আমরা টিকিট কিনাইলাম নিজেদের প্যারামিটার অনুযায়ী, তাদের সবার একসাথে শেষ হওয়ার জন্য ওয়েট করলাম। শেষ হওয়ার পরে আমরা এগুলা প্রিন্ট করলাম। আমরা এখন চাইলে সাথে সাথে প্রিন্ট করলেও কোনো সমস্যা নেই। আর পরে আমরা সেই মুভি থিয়েটারের অ্যাভেলেবল মেথডকে কল করে, বা অ্যাভেলেবল যেই স্ট্যাটিক ভেরিয়েবলটা ছিল সেটাকে কল করে টোটাল কয়টা জিনিস খালি আছে আমার সেটা আমি লিখে দিলাম। ওকে, এই ছিল আর কি আজকের ক্লাস। তো আশা করি বুঝতে পারছেন, একটু হিজিবিজি হয়ে গেছিল, মোরলেস বাকি জিনিসপাতিটা ঠিকই ছিল। ওকে, তো এতটুকুই আজকের জন্য, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।